অবিলম্বে আদেশ জারি করে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বাতিলের দাবি এনসিপির। আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবে অস্ত্রসহ আনসার। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনি ইউসুফ। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজন সহ সরকারের কাছে 3 ভাগে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় কমিশনের সদস্যরা এই সুপারিশ জমা দেয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, এই সুপারিশগুলোর লক্ষ্য জুলাই জাতীয় সনদ যেন আইনি ভিত্তি পায় এবং ভবিষ্যতের পথরেখা হিসেবে যেসব বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়ন হয়। জুলাই সনদ সরকার কিভাবে বাস্তবায়ন করতে পারে সেসব বিষয়েই এই সুপারিশ। এর 3টি ভাগ আছে, যেমন যেগুলো সাংবিধানিক বিষয় নয় সেগুলো যেন সরকারের পক্ষ থেকে অবিলম্বে বাস্তবায়ন হয়, যেগুলো অধ্যাদেশ বা অফিস অর্ডার দিয়েই বাস্তবায়ন সম্ভব সেগুলো যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো আইনি ভিত্তি দিতেও বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। 48টি সাংবিধানিক বিষয়ে সরকারকে গণভোটের পথ দেখিয়েছে কমিশন। সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি, দুটো বিকল্প সরকারের হাতে আছে। এর দুটো বিকল্পেরই কিছু কিছু জিনিস এক, কিন্তু সামান্য ভিন্নতাও আছে। আমাদের প্রস্তাবগুলো হচ্ছে, সুপারিশগুলো হচ্ছে এই রকম। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে ছিলেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। এই মুহূর্তে তিনি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজাদ, আপনি তো সেখানে ছিলেন, সুপারিশগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। তাছাড়া সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। সব স্টেক হোল্ডার, রাজনৈতিক দল সবার সঙ্গে আসলে ঐকমত্যে পৌঁছা যেসব বিষয় রয়েছে সব কিছুর ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে আজকে যে সুপারিশগুলো জমা দেওয়া হয়েছে সেখানে 3টি ভাগ করা হয়েছে। আমি টু দ্য পয়েন্টে পরিষ্কারভাবে একটু আপনাকে জানাতে চাই। বলা হয়েছে যে যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুত সেসব বিষয় যেন বাস্তবায়ন করা হয় এবং যেসব বিষয়ে অফিস অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হয় সেগুলো শীঘ্র যেন বাস্তবায়ন করা যেতে পারে এবং রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে এ নিয়ে কোনো ভিন্নতা নেই। সবশেষ যে পয়েন্টটি তারা তুলেছেন যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে এবং এই জন্য তারা 48টি বিষয়কে সরকার 48টি বিষয় চিহ্নিত করেছেন, সেটা সরকারকে তারা বলেছেন এবং এই ব্যাপারগুলোতে তারা পরিষ্কারভাবে যে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটা একটু আপনাকে বিস্তারিত জানাতে চাই। বলেছেন যে সরকার অবিলম্বে জুলাই জাতীয় সনদ 2025 সংস্কার বিষয়ে একটি আদেশ জারি করবেন এবং এই আদেশের অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবে। জনগণের কাছে এমনভাবে একটি প্রশ্ন তোলা হবে এই আদেশ এবং এর অধীনে বা তফসিলে অন্তর্ভুক্ত 48টি বিষয় জনগণের সম্মতি আছে কি না।
ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদেরও কাজ করবে। অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্য হবেন তারা দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এবং এই সংবিধান সংস্কার পরিষদের কার্যকাল হবে 270 দিন, যে 270 দিনের মধ্যে জনগণের কাছ থেকে যেসব বিষয়ে এই সম্মতি পাওয়া যাবে সেগুলোর তারা সংবিধানের মধ্যে বাস্তবায়ন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন যা কিছু করা দরকার তা তারা করবেন। যদি 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ ব্যর্থ হয় তাহলে প্রশ্ন উঠতে পারে কি হবে। সেই বিষয়টিও তারা পরিষ্কার করেছেন যে একবার অটো পাস বলা হয় যাকে, ব্যর্থ হলে এটি সংবিধানে অটোমেটিক্যালি আসলে প্রতিস্থাপিত হবে, সেরকমটি তারা বলেছেন। এবং উচ্চ কক্ষের বিষয়ে পরিষ্কার একটি ধারণা দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করেছে যে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে যে ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা, জনগণের সম্মতি পেলেই যে সংসদটি প্রতিষ্ঠা করা হবে, সংসদ প্রতিষ্ঠার 45 দিনের মধ্যে এই উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে তারা সুপারিশ করেছেন। তবে যে ধারা বা যে প্রক্রিয়াটি রয়েছে এই উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে এবারই যেহেতু প্রথমবারের মতো সেই প্রক্রিয়াটি সম্ভব হবে না সেটি তারা তুলে ধরেছেন। এবং সেই সঙ্গে তারা আরও কয়েকটি বিষয় বলেছেন যে এনসিপি একটি গুরুত্বপূর্ণ দল, তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে অনানুষ্ঠানিকভাবে। জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে খুব শিগগিরই তারা সই করবেন। আপনাকে গণভোট এবং তফসিলের 48টি যে আদেশ সেটির সঙ্গে জাতীয় সংসদ, সংবিধান সংস্কার পরিষদ এবং উচ্চকক্ষ গঠন করার পরপরই যে বিষয়টি আলোচনায় আছে সেটি হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে প্রশ্ন করা হয়েছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে। এই বিষয়ে সরাসরি না বললেও বলা হয়েছে যে নাগরিকদের কাছে যত বিষয়ে বা যত প্রশ্ন রয়েছে সব কিছু তাদের কাছে জানানো হবে, তারপরেই রাজনৈতিক দলগুলোই বিবেচনা করতে পারবেন আসলে কি করা সম্ভব হয়। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আজাদ আপনাকে। দর্শক, নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনাকালে এ দাবি তোলেন তিনি। দুপুরে জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর জেলা কমিটির নেতৃত্ব বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। পরে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে তিনি বলেন, নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশন যে বিষয়ে একমত হয়েছে তা গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। মানবাধিকার অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রাখার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিকভাবে যদি শাপলা প্রতীক আদায় করা না যায় তাহলে রাজপথে আদায় করা হবে। নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। আগামী জাতীয় নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। সকালে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংস্থাটির ওয়েলফেয়ার ট্রাস্টেড ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে 13 জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার দেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আনসার বাহিনীর যাতায়াত, চিকিৎসা সহ যাতায়াতের ভোগান্তি লাঘবে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হলো। এ সময় কাভার্ড ভ্যান, বাস সহ 31টি পরিবহন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা। এবং সশস্ত্রতে আরো স্মরণ করছি 2000 শহীদ ছাত্র জনতাকে। এই বাহিনী কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে। এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত থাকবে। 13 জনের ভিতরে 3 জনের কাছে থাকবে হাতিয়ার, আর 10 জন থাকবে যারা আনাম। এর ভিতরে 6 জন থাকবে পুরুষ, 4 জন থাকবে মহিলা। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে অন্যান্য খবর সঙ্গে আলোচনা থাকছে। ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় বিশাল বাণিজ্য সম্ভাবনা। চট্টগ্রামে মালবাহী ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত।
পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। প্রতিষ্ঠার ৩ দশক পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় খুশি আমদানি ও রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এতে পণ্য খালাসের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যে কোনো জটিলতা দ্রুত সমাধান হবে। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোমরা এলসি স্টেশনের যাত্রা শুরু 1996 সালের 15 মে। 2009 সালের 23 জুলাই ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ হিসেবে ঘোষণা করলেও অগ্রগতি ছিল সীমিত। গত 14 অক্টোবর এই স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় এবার এই বন্দর দিয়ে শুধুমাত্র গুঁড়া দুধ ছাড়া সব ধরনের পণ্য আমদানি রপ্তানি হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আমদানি রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং বড় পরিবর্তন আনবে আঞ্চলিক অর্থনীতিতে। যে রাজস্বের টার্গেট ছিল, টার্গেট ফুলফিল আপ হয়েছে, তবে এখন থেকে এই পণ্যগুলো ভোমরা দিয়ে যদি ঢোকে আরও 12-14 গুণ রাজস্ব বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। শ্রমিক যারা আছে আমরা কাজবাজ করে যাই, আমাদের দিনে বড় আমাদের ভালোভাবে চলবে। কাস্টমস হাউস ঘোষণায় দ্রুত কমিশনার সহ জনবল পদায়নপূর্বক বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। এতে প্রশাসনিক সক্ষমতা, জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন হবে, যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আর এ ঘোষণার ফলে প্রতি বছর 8 থেকে 10,000 কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ভোমরা বন্দরের আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে, এখানে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সরকারি রাজস্ব, আমাদের ব্যবসায়ীদের ধারণা 8 থেকে 10,000 কোটি টাকা রেভিনিউ প্রতি বছর এখানে রাজস্ব আসবে। এর পরিপ্রেক্ষিতে খুলনা কাস্টমস হাউসের পরিবর্তে এখন থেকে ভোমরা স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা সম্পূর্ণভাবে ভোমরা কাস্টমস হাউসের অধীনে এলো। এই আদেশ সাতক্ষীরাবাসীর জন্য আশীর্বাদ মনে করেন কাস্টমসের এই কর্মকর্তা। বন্দরের সীমাবদ্ধতার জন্য আমরা অনেক পণ্য ঢুকাতে পারতাম না, কমিশনার নেই, এসব ফাইল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে হবে। সেই এখন কমিশনার থাকায় এই ফ্যাসিলিটিগুলো থাকবে না, অনেক পণ্যই অবাধে ঢুকবে, শুল্কায়ন হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। এই ঘটনায় মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর 4টার দিকে চট্টগ্রামের গুডস পোর্ট থেকে কমলাপুর আইসিটির উদ্দেশ্যে 31টি মালবাহী বগি নিয়ে ট্রেনটি রওনা দেয়। দুর্ঘটনায় একটি বগি এবং ইঞ্জিন উল্টে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। দায়িত্বরত গেট কিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য গেট কিপারের গাফিলতিকে দায়ী করেছে। সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন বিএডিসির ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বেলা 11টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন করেন তারা। শাহিন আলম ও আব্দুস সাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক ডিলার এতে অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। বক্তারা বলেন, বিদ্যমান বীজ ডিলারদের সার ডিলার করা হলে কৃষকের খরচ ও সময় বাঁচবে এবং সরকারের নতুন অবকাঠামো তৈরির প্রয়োজন হবে না। সংবাদে আবার নিচ্ছে একটু বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। প্রায় 1 যুগ ধরে বন্ধ ঝিনাইদহের সুন্দরপুর রেল স্টেশন, ফলে রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অন্তত 10টি গ্রামের মানুষ। রাত হলেই বন্ধ স্টেশনে বসে মাদকসেবীদের আড্ডা। সুন্দরপুর রেল স্টেশন আবারও চালুর জোর দাবি এলাকাবাসীর। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে রেল স্টেশনটি। একটি লোকাল ট্রেন ছাড়া দাঁড়ায় না কোনো ট্রেন। শুনশান, নীরবতা চারদিকে। নেই ট্রেন ছাড়ার ঘণ্টির শব্দ, হুইসেল বা যাত্রীদের কোলাহল। তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে 10 বছরেরও বেশি সময়। সন্ধ্যার পর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় পরিত্যক্ত এই রেল স্টেশন। একটিমাত্র লোকাল ট্রেন থামে এখানে, তবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। টিকিটবিহীন যাত্রীও 2-1 স্টেশন পর্যন্ত যাতায়াত ব্যবস্থাও তেমন গড়ে ওঠেনি। রেল স্টেশনটি পুরোপুরি চালু হলে অন্তত 10 গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত সহজ হতো।
গড়ে উঠতে পারত নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হতো স্থানীয়দের কর্মসংস্থান। বাথরুমের কোনো নেই, নিরাপত্তা নেই, কোনো দোকান পাশারি নেই, কোনো হোটেল নেই, কোনো ফল ফুলের দোকান নেই। 2টার থেকে দেখা যাচ্ছে যে আপনার মনে করেন যে 3টা 4টা পর্যন্ত লোকজন বসে থাকে, 12টার থেকে এরকম বসে থাকে, কিন্তু ট্রেন কখন আসবে এর কোনো নির্দিষ্ট টাইম নেই। 25টা গ্রামের লোক যাত্রী এখানে যা আসা করে, এখানে মাত্র 2টা ট্রেন দাঁড়ায়, আমাদের আরও কিছু ট্রেন দরকার। এই রুটে সুন্দরবন, রূপসা, মহানন্দা, বেনাপোল সহ 10টি আন্তনগর ট্রেন চলাচল করে, যা দর্শনা, খুলনা ও যশোরের সাথে যোগাযোগ স্থাপন করে। সেই সুবিধা কবে পাবেন সুন্দরপুরবাসী? সকল ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে, এখানে কোনো কর্মচারী ওই স্টেশনে নেই। এটা আগামীতে চালু হবে কিনা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই শুধু বলতে পারবেন। 1947 সালে দেশভাগের পর দুই দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হলে অভ্যন্তরীণ রেল সেবা চালু রাখতে 1951 সালে সুন্দরপুর রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয়। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এ ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।